রসিক রাজা, প্রাণের রাজা, হাসির রাজা, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে চেনে না এমন কোনো বাঙালি মনে হয়, আশা করছি নেই। কারণ বাঙালি হবে আর গোপাল ভাঁড়কে চিনবে না, এটা তো কল্পনাই করা যায় না। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বুড়ো পর্যন্ত প্রত্যেকে আমরা গোপাল ভাঁড়কে খুব ভালো করেই চিনি। হ্যাঁ বন্ধুরা, সেই গোপাল ভাঁড় যে রাজপ্রাসাদে রাজসভায় সবার মনোরঞ্জন করাতো, সুন্দর হাসির কথা বলতো, গল্প বলতো, সেই রাজপ্রাসাদে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি। সেই রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের রাজবাড়িটিকে তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর বর্তমান যিনি রানীমা তাকেও তোমাদের দেখিয়ে দেব। এবং রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর যেই পরম্পরাটা করে গেছেন সেটাকেও আমি তোমাদের সামনে তুলে ধরব। আগে কিন্তু জগদ্ধাত্রী পুজো হতো না, এই রাজা কৃষ্ণচন্দ্রই জগদ্ধাত্রী পুজোর নিয়মটা চালু করে দিয়ে গেছে। তো কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু কর, এবং তার সাথে সাথে রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত বহু পুরনো জিনিস সেইগুলো তোমাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে জানাচ্ছি জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা। যদিও সেটা কেটে গেছে, ভিডিওটা আমি লেট করে দিচ্ছি। তো আজকে আমি তোমাদের নিয়ে যাব কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে, তার সাথে তোমাদের সাথে দেখা করিয়ে দেবো রানীমারও, আর সঙ্গে সঙ্গে তিনি যে পুজোটা চালু করে দিয়ে গেছে জগদ্ধাত্রী পুজো, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো আজকে শুক্রবার, আর শুক্রবারে ছিল জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন। তো সেখানে যাওয়ার জন্য আমরা সকাল সকালে উঠে পড়েছি, সাথে ব্রেকফাস্টে চাউমিন খেয়ে নিয়েছি। আর এই দেখো হালকা জাস্ট রোদ উঠেছে, আমরা একটু সকাল সকালেই বেরিয়ে পড়েছিলাম, ওয়েদারটা খুবই সুন্দর। তো আমরা ফ্যামিলি কয়েকজন মিলে রাস্তায় বেরিয়ে পড়েছি। আমরা যেহেতু বনগাঁ রানাঘাটের লাইনে থাকি, তো আমরা এখান থেকে রানাঘাট লোকাল ধরে নেব। আর দেখতে দেখতে এই যে আমরা রাস্তার উপরে উঠে গেছি, মেন রোড, এটা বনগাঁ চাকদা রোড আমাদের এখানে। আর এটা হচ্ছে হরিপদ ইনস্টিটিউশন গোপালনগরের, এখানে আমার ভাই পড়াশুনো করেছে। এই স্কুলটার সামনে রাস্তার অপোজিটের গ্রামটা মানে পাড়াটাই আমরা থাকি। এখান থেকে হার্ডলি 2-3 মিনিট লাগে টোটোয় করে গোপালনগর স্টেশনে যেতে। আমরা গোপালনগর স্টেশনে গিয়ে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম, তো স্টেশনে ভিডিওটা করতে পারিনি। কিন্তু এই যে সবুজ দৃশ্য ট্রেনে উঠে আমি দেখে আমার যা কি ভালো লাগছিল, সবুজ ধান ক্ষেত আর এই সুন্দর হাওয়া, সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছিল। তারপরে এক জায়গায় গিয়ে ট্রেন মাঝখানে থামিয়ে দেয় স্টপেজ ছাড়াই, তো এইখানে দুটো হাঁস খেলা করছিল, তো সেখান থেকে ছোট্ট একটা দৃশ্য আমি নিয়ে নিই। আর খুবই সুন্দর লাগছিল। চারপাশ থেকে কোথাও যেতে যেতে একটু ফুলের চাষ করেছিল, সেইগুলো আমি নিয়ে নিচ্ছিলাম। তো ফাইনালি আমি এই যে চলে এসেছি রানাঘাট স্টেশনে। আর দেখো ট্রেন একটা দাঁড়িয়ে আছে এক পাশে, আর এক পাশে ট্রেন আসছে। আর লোকের গ্যাদারিংটা দেখো বন্ধুরা, এটা রানাঘাট স্টেশনের তোমার 1 নম্বর প্ল্যাটফর্ম যেখানে ট্রেন আসবে। তো এত লোক, আর তখন যথেষ্ট বেলা হয়ে গেছিলো, মানে 10টা মেবি বেজেছিল, 9:30 10টা এরকম সামথিং কিছু একটা হবে। তো আমার এত খিদে লেগেছিলো, আমি গরম গরম লুচি খেয়ে নিয়েছিলাম। রানাঘাট স্টেশনে গেলে আমি লুচি আর লাস্সি আর চপ, এই 3টে আমার ফিক্সড থাকে। তো এখানে চলে আসার পরে আমি ফাইনালি রানাঘাট স্টেশন থেকে কৃষ্ণনগরেও চলে এসেছিলাম, তোমাদের জুম করে দেখিয়ে দিয়েছি। এই যে কৃষ্ণনগর স্টেশন, তো দেখো আমার চেহারা দেখে বুঝতেই পারছো প্রচুর টায়ার্ড হয়ে গেছি আমি। ট্রেনের মধ্যে এত ভিড় ছিল গাইস, কিন্তু বেশি সময় লাগেনি, ওই আধা ঘন্টা 45 মিনিট মতন লেগেছিল পৌঁছাতে। কৃষ্ণনগরে নেমে আমরা কিছু একটু হালকা পালকা খেয়ে নিলাম। খেয়ে ওই যে অপোজিটের দিকে দেখতে পাচ্ছ ওই জায়গাটার থেকে ওই যে টোটো স্ট্যান্ড, ওখানে টোটো দাঁড়িয়ে আছে, ওখান থেকে টোটো ধরে আমরা যাব ঘুরতে। আর এই হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসরণ করেই এই স্টেশনের নাম
কৃষ্ণনগর স্টেশন দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, একটা কথা তোমাদের জানিয়ে রাখি, রাজা কৃষ্ণচন্দ্রের এই জগদ্ধাত্রী পুজোর প্রচলন প্রায় 300 বছর ধরে চলে আসছে। তো আমরা এই যে টোটো ধরে নিয়েছি, আর রাস্তায় দেখতেই পাচ্ছিলে সুন্দর ডেকোরেশন করা ছিল লাইটের, আর সেই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছিলাম প্রথমেই রাজবাড়িতে। আরও যেহেতু জগদ্ধাত্রী পুজো শুধু রাজবাড়িতে নয়, এই পুরো কৃষ্ণনগরটা জুড়েই জগদ্ধাত্রী পুজো হয়। আর জগদ্ধাত্রী পুজোর রাজার বাড়ি ছাড়াও আর একটা পুজো ওখানে ফেমাস, দুটো পুজো, একটা হচ্ছে বুড়িমা আর একটা হচ্ছে ছোট মা। তো ওটাও তোমাদের দেখিয়ে দেব। এই যে দেখতে দেখতে চলে আসলাম রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে। আর সাইড দিয়ে যে লাল রঙের বিল্ডিং তো দেখতে পাচ্ছ, এটা রাজা কৃষ্ণচন্দ্রের প্যালেসের অংশ। তো হয়তো আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে একদিন রাজা কৃষ্ণচন্দ্র হাঁটাচলা করেছিলেন, গোপাল ভাঁড়ও এসেছিলেন। আর এই প্যালেসের সামনে এই যে মেলা হচ্ছে, জগদ্ধাত্রী পুজোর মেলা। আর অন্যান্য কোনো দিন কিন্তু এই রাজ প্যালেস খোলা থাকে না, শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর 3টে দিনই খোলা থাকে। বাকি অন্যান্য দিন যারা আসে এই গেটের সামনের থেকেই ঘুরে চলে যায়, ভেতরে কেউ ঢুকতে পারে না। তো আমরা এই জগদ্ধাত্রী পুজোর দিন আসার এই একটাই রিজন ছিল যে ভেতরে একটু দেখতে পারবো, কিন্তু পুরোটা দেখায় না, শুধুমাত্র যেখানে পুজো হয় সেই জায়গাটাই খোলা থাকে। তো আমরা সেই জায়গাটাই যাচ্ছি। আর এই যে লাল প্রাচীরের পাশ দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কত ঐতিহাসিক স্মৃতি জড়িত আছে, তাই না? কোনো একদিন এই রাস্তা দিয়েই তোমার রাজা কৃষ্ণচন্দ্র গেছেন, রাজা কৃষ্ণচন্দ্রের পাশাপাশি তোমার গোপাল ভাঁড়ও গেছেন, তার মন্ত্রীও গেছেন। কত কিছুই না জড়িত আছে এই মাটির সঙ্গে, এই শহরের সাথে, এই লাল বিল্ডিংয়ের সঙ্গে, তাই না? প্রত্যেকটা ইতে গাথা আছে ঐতিহাসিক কথা। আমার দেখলে এত ভালো লাগে, এই সমস্ত দৃশ্য দেখলে আমার সত্যি আমি খুব ইমোশন হয়ে পড়ি। এই যে ঝুড়ি লাইটগুলো আছে, এই ঝুমুর লাইটগুলো কিন্তু সেই রাজার আমলে ব্যবহৃত। এগুলো পুজোর সময় বাইরে বের করে দেয়, লোকজন যারা আসে তারা দেখেন। আর এই প্রাচীরগুলো দেখো কত মোটা মোটা, এক একটা মানুষ 3-4টে মানুষকে জড়িয়ে ধরে বাঁধলে যেমন একটা সাইজ হয়, সেই সাইজের এক একটা এই পিলারগুলো। আর পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো পালকি। সেই সময়ে তো গাড়ি ছিল না, সেই সময় এই পালকিতেই করেই সব মেয়ে ছেলে অন্যান্য যারা ছিল সদস্যরা তারা আসা যাওয়া করতো। রাজার আলাদা পালকি, রানীর আলাদা পালকি, তাদের ছেলে মেয়েদের আলাদা আলাদা পালকি ছিল। তো এইভাবেই তারা সেই সময় আসা যাওয়া করত। আর এই যে ঢোকার মুহূর্তে এই যে গলিটা, এটা দিয়ে প্রথমে ঢুকে গেলাম। আর এই যে দেখো, আমি এত সুন্দর কারুকার্য, প্রত্যেকটা দেওয়ালে সুন্দর করে করে নিখুঁত ডিজাইন করার আছে। আমার দেখে এত ভালো লাগছিল। তোমরা গিয়ে দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। বছরের এই 3টে দিনই খোলা থাকে, তো পুজো উপলক্ষে খোলে, ওই কারণে এই প্যালেসে ভিড়ও হয়। আর আজকেই বিসর্জনের দিন ছিল, তো তার জন্য ভিড়টা একটু কম ছিল, কিন্তু তার আগের দিন ভিড় আরও বেশি ছিল। আর আমরা একটু সকাল সকালেই গেছিলাম ওখানে, যাতে এইগুলো আরও একটু বেশি করে উপভোগ করতে পারি। আর এইখানে দেখতেই পারছো সুন্দর করে রাজার ব্যবহৃত জিনিসগুলো বাইরে বের করে দিয়েছে। এই যে সামনেই দেখো 2টো সিন্দুক রাখা ছিল, ওটাও কিন্তু রাজা ব্যবহারই করতেন। আরও সামনে তোমাদের দেখাবো রাজা যেগুলো ব্যবহার করতো সেইগুলোকে কাচের ঘরের মধ্যে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই সেই রাজসভা, কত সুন্দর লাইটিং দিয়ে গোছানো, প্লারগুলো দেখো কত সুন্দর কারুকার্য। আর এই যে জগদ্ধাত্রী, মা জগদ্ধাত্রী, যিনি মা রাজাকে পুজো করার আদেশ দিয়ে গেছে, যেটা 300 বছরের ঐতিহ্য এখনো রাজবাড়ি ধরে রেখেছে। রাজা কৃষ্ণচন্দ্র এই মা জগদ্ধাত্রীকে স্বপ্নে পেয়েছিলেন, কারণ তিনি দুর্গা ঠাকুরকে ভীষণ মানতেন। আর তোমরা সবাই হয়তো এই গল্পটার জানা আছে যে রাজা যখন কিছু কারণবশত ইংরেজদের কারাগারে ঋদ্ধ ছিল, তারপর ফেরত আসার সময় মা দেখছে
যে মা দুর্গার বিসর্জন হচ্ছে। তখন মা দুর্গার বিসর্জন দেখে তার মনে খুব কষ্ট হয়। এই কারণে পরের দিন রাত্রেবেলায় ভোরবেলায় খুব সম্ভবত মা স্বপ্নাদেশ দেয় কুমারী রূপে, জগদ্ধাত্রী রূপে তাকে পুজো করতে বলে। এই সময়ে তিথি লগ্ন অনুযায়ী সব কিছু বলে দেয়। সেইভাবে রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর প্রচলন শুরু করে। আর সেই থেকে এই জগদ্ধাত্রী পুজোটা রাজবাড়ি এখনো ধরে আছে। তো সেই শুধু রাজবাড়ি নয়, এখন পুরো কৃষ্ণনগর জুড়ে জগদ্ধাত্রী পুজোর উৎসব পালন করে। আর এখানে দেখো পড়ে ছিল রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত সমস্ত জিনিস। আর এই যে ঢাকিগুলো দেখো কত সুন্দর ঢাকি, মানে ঢাকগুলোকে সাজিয়ে এত সুন্দর করে রেখে দিয়েছে, সেটা ধারণারই বাইরে। এরা সবাই প্রিপেয়ার হচ্ছে, একটু পরে ঢাক বাজানো হবে কারণ মায়ের বিসর্জন। আর এখানে দেখো প্রাচীরে এত সুন্দর নিখুঁত কাজ, যেহেতু হয়ে গেছে বহু বছর, সেই কারণে কাজগুলো একটু ঝাপসা হয়ে গেলেও, কোথাও ক্ষত বিক্ষত হয়ে গেলেও সেই নিখুঁত কাজের আমরা গুণাগুণ খুঁজে পাচ্ছি। আর এইখানেই হয় পুজোর যজ্ঞ, রাজা এখানেই করতেন পুজোর যজ্ঞ, আর সেটা এখনো অবধি সেখানে গুছিয়ে রাখা হয়েছে। আর এই যে মা জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর আজকেই হবে বিসর্জন। আর এই সামনেই আছে রাজ পরিবারের সদস্যগণেরা। আমিও চলে গেছিলাম সেই দৃশ্য উপভোগ করার জন্য। আর সামনেই রানীমা সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আর রানীমাকেও সবাই সিঁদুর লাগিয়ে দিচ্ছিল। এই যে অপরূপ দৃশ্য আমি দেখে মুগ্ধ হয়ে গেছিলাম, যে এত সুন্দর রানীমা দেখতে, যার মনের মধ্যে নেই কোনো রকমের মানে অহংকার। দেখো এই যে মহিলা যাকে তোমরা দেখতে পাচ্ছ আর কেউ নয়, ইনি হচ্ছে এই এখনকার জেনারেশনের রানীমা। তো রানীমা সত্যিই রানীমা, তিনি সবাইকে নিজের প্রজা নয়, নিজের ভাই বোন নিজের মনে করে তিনি সেইখানে সবার সঙ্গে সিঁদুর খেলা খেলছিল। আর এইখানে দেখো রাজা কৃষ্ণচন্দ্রের ব্যবহৃত সমস্ত জিনিস তারা সংরক্ষণ করে রেখেছিল, এই কাচের ঘরের মধ্যে রেখে দিয়েছিল। আর সেগুলোই আমি তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাতে বন্দি করে নিচ্ছিলাম। তো এইগুলোর মধ্যে তোমাদের কোন জিনিসগুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর কেমন কেমন ভিডিও দেখতে তোমরা পছন্দ করো এগুলো আমাকে অবশ্যই বলো কিন্তু। আর আমার লাকটা এতই ভালো যে আমি জগদ্ধাত্রী পুজোর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির থেকে প্রসাদ পেয়ে গেছিলাম। তারপর দেখো আমি প্যালেস থেকে উল্টো সাইডে বেরিয়ে এসেছিলাম আর একটু দৃশ্যগুলো ক্যাপচার করার জন্য। প্রচণ্ড গরম ছিল আর রোদও উঠেছিল খুব পরিমাণে, যার জন্য আমার একটু ভিডিও করতে সত্যি কষ্ট হচ্ছিল। কিন্তু তারপরে এই দৃশ্য দেখার পর কষ্টকে আর কষ্ট মনে হচ্ছিল না। এর উল্টো সাইডেই ছিল এইখানটে নাট মন্দির। তো এই নাট মন্দিরের সামনে অনেকটা জায়গা পড়েছিল, এই জায়গায় কিছু কিছু দেখছিলাম সবজির চারা লাগানো হয়েছে। দেখো রানীমার সবার সঙ্গে ছবি পর্যন্ত তুলছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই রাজার বাড়ির ঢাক বাজানোর দৃশ্য? এই অবশেষে অনেক ক্লান্ত হয়ে সমস্ত দৃশ্য যতটুখানি আমার দ্বারা সম্ভব আমি ক্যামেরা বন্ধ করে নিয়েছিলাম, শুধুমাত্র তোমাদেরকে একটু দেখানোর জন্য। আর কি কি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সবশেষে আমি অনেক কিছু চোখে ভরা শান্তি, মন ভরা খুশি নিয়ে আমি ফেরত চলছি আমার দেশে। তো যেতে যেতে আবারও রাজার বাড়ির এই দৃশ্যটা আর একবার নিয়ে নিলাম। তো আমার পার্সোনালিভাবে সরকারের কাছে একটাই নিবেদন, এইগুলো তো আমাদের ইতিহাস, তো এইগুলোকে আবার একটু মেরামত করে যেন রেখে দেওয়া হোক, আরও যেন অনেকগুলো জেনারেশন এই দৃশ্যগুলো উপভোগ করতে পারে। তারপরেই আমি চলে গেছিলাম রানীমার ছোট মায়ের কাছে। এই যে জগদ্ধাত্রী মা দেখছো, এই জগদ্ধাত্রী মাকে ছোট মা বলা হয়। কপাল ভর্তি যে গোল্ডেন কালারের টিপ, মুকুট, গলা ভর্তি যেই সমস্ত গোল্ডেন কালারের জুয়েলারি, সবই হচ্ছে সোনার, সব সোনার।
এটাকে বলা হয় ছোট মা। আর সিংহর উপরে যে মুকুটটা সেটাও কিন্তু গোল্ডেনের। এবার ছোট মাকে দেখে আমরা চলে যাব মানে বুড়িমার কাছে। বুড়িমার হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ওখানের কৃষ্ণনগরের আরও একটা মেন আকর্ষণীয় ঠাকুর। তো এই বুড়িমার কানে যে গোল্ডেনের জুয়েলারি দেখছো, মাথায় যে মুকুট, মাথা কপাল ভর্তি যে টিপ, হাতে যে সমস্ত জুয়েলারি, তোমার সিংহর মাথায় যে মুকুট, সমস্ত কিছু গোল্ডের। আর বাকি যে সিলভার কালারের সেগুলো সব রূপোর। আর এই দেখো কত দর্শকরা এসছে মাকে দর্শন করতে। অনেক ভক্তরা আসেন, মাকে দেখে যান। এই মায়ের মন্দির একদম রাস্তার ওপরেই, যার জন্য বেশি লোক এখানে থাকে না। মাকে দেখে ওপেনলি, কিন্তু ওখানে নো এন্ট্রি থাকে, ঠিক আছে। মাকে দেখেন আর দেখে চলে যান। ওখানে বেশি গ্যাদারিং হয় না, যেটুকু হয় তার ভালোই বলতে পারবো, মানে দেখতে প্রবলেম হয় না। লোক আসছে, দেখছে, চলে যাচ্ছে। যে ঠেলাঠেলি ব্যাপার যে ভীষণ কষ্ট এরকম কিন্তু নেই। তো খুব ভালো দেখলাম বুড়িমাকে, খুব মনে শান্তি হলো। অনেক দর্শকরা আসেন দেখতে, আর মা তো অনেক ইচ্ছা অনেক ভক্তের পরিপূর্ণ করেন, যার কারণে ভক্তরা খুশি মাকে ওইগুলো গিফট করে। এটা হচ্ছে আর একটা জগদ্ধাত্রী মায়ের মূর্তি, যেতে যেতে পেলাম। ইনিও যেগুলো গোল্ডেনে পড়েছে সেগুলো হচ্ছে সোনারি। আর রাস্তায় দেখো যেহেতু বিসর্জন ছিল সেই কারণে প্রচুর ভিড় ছিল। এখানে আবার একদিন তোমার ঘট বিসর্জন হয় আর তারপরের দিন মূর্তি বিসর্জন। তো এই দিন ঘট বিসর্জনের দিন ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আমরা টোটোয় উঠে পড়েছিলাম। তো যেতে যেতে যে কটা প্যান্ডেল পেয়েছিলাম আমি মানে ক্যাপচার করে নিয়েছিলাম ক্যামেরা বন্দি। আর এই দেখো আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম, জাস্ট বলার কথা নয়। তারপরে দেখো আরও 2-1 প্যান্ডেল পাবো, সেটাকেও আমি ফোনে মানে ক্যামেরা রুদ্ধ করে নিয়েছিলাম। এই প্যান্ডেলটা জাস্ট অসাম ছিল। এগুলো জিরাফের মতন দেখতে সুন্দর করে করেছে। ভেতরটা যাওয়া হয়নি যেহেতু রাস্তার উপরেই, তো দূর থেকে নেওয়া যাচ্ছিল না ভিডিও করে, আর টোটোওয়ালা দাঁড়াচ্ছিলও না। তো যেতে যেতে যতটুকু সম্ভব ততটুকু আমি নিয়ে নিয়েছিলাম। এই আর একটা প্যান্ডেল পেয়েছিলাম, এটাও আমি ক্যামেরা রুদ্ধ করে নিলাম। তো ফাইনালি যেতে যেতে এ কটাই পেলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। ভিডিও কোন পার্ট সব থেকে ভালো লাগছে অবশ্যই জানিও। তা আজকের জন্য বাই বাই।